সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৭ বছর পর মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই সাক্ষাৎকারে তিনি যেসব কথা বলেছেন সেই সব পড়ে শুনে মনে হয়েছে তিনি যদি রাষ্ট্র নিয়ে তার যে ভাবনা রয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করতে পারেন এবং যেসব বিষয়ে তিনি কমিটমেন্ট করছেন সেগুলো যদি তিনি বাস্তবায়ন করতে পারেন বাংলাদেশের জন্য ভালো কিছু হবে এবং তার রাজনৈতিক যে পরিপক্কতা তিনি এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, সত্যিকার অর্থেই মানুষ ব্যাপক আকারে এটা গ্রহণ করেছে। পাশাপাশি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের আমলে বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে সেই আওয়ামী লীগকে আক্রমণ করে তিনি আসলে সেভাবে তেমন কোনো কথাই বলেননি। তবে তার মায়ের উদাহরণ, তার ভাইয়ের উদাহরণ টেনে তিনি যেভাবে একটা আবেগঘন পরিবেশ তৈরি করে যেভাবে তিনি অপরাধীদের বিচারের কথা বললেন সেটা খুবই প্রশংসনীয় ছিল এবং তিনি শুধুমাত্র অপরাধীদের বিচারের কথা বলেছেন। পুরা আওয়ামী লীগকে গোষ্ঠীগতভাবে কিংবা একটা সেক্টর আন্ডারে এনে তিনি সবাইকে দমন পীড়ন করবেন এরকম কোনো বার্তা কিংবা প্রতিশোধ পরায়ণ হওয়া এরকম কোনো কথাবার্তা বলেননি। এখন পর্যন্ত এই সাক্ষাৎকারে তার অন্যতম গুণের জায়গাটি হইল এটা, এবং তার এই সাক্ষাৎকার নিয়ে আওয়ামী লীগও তেমন কিছু বলার পাচ্ছে না, বা এটাকে যে আক্রমণ করে কিছু একটা বলবে পাল্টা সেরকম করে কিছু পাচ্ছে না। পাশাপাশি তিনি জামাত নিয়েও কথা বলেছেন, কিন্তু জামাতও আসলে এটার যে প্রতিবাদ জানাবে কিংবা তার এই এত বড় বক্তব্য, এত বড় সাক্ষাৎকার, সেখানে এমন একটা কথা বলেনি যেটার প্রতিবাদ কিংবা যেটার বিরুদ্ধে পাল্টা জামাতের কোনো নেতা একটা কথা বলবেন। এই সাক্ষাৎকারের সবচেয়ে বড় গুণ হইল এটা। তবে তারেক রহমানের এই সাক্ষাৎকারে আমি দুটা জিনিস আমার কাছে খটকা লেগেছে এবং এই দুইটা জিনিসই বিএনপির জন্য বিধ্বংসী হইতে পারে এবং বিএনপির জন্য খুবই খারাপ হইতে পারে। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমানের এই দুইটা জিনিস খুব দ্রুতই অ্যাড্রেস করা উচিত, রাইটলি অ্যাড্রেস করা উচিত এবং সরাসরি তিনি নিজে একেবারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নিয়েই এই দুইটা জিনিস তার যাচাই করে এবং এই দুইটা জিনিস এর কিভাবে উন্নতি করা যায় সেই অ্যাকশনটা তার নেওয়া উচিত। দুইটাই একেবারে তার দলগত বিষয়। তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা খুবই টেকনিক্যাল জবাব দিয়েছেন, তিনি দেশে ফিরবেন কবে শিগগিরই বলেছেন, তবে টাইম ফ্রেম বলেননি। অনেক জবাবের ক্ষেত্রে তিনি খুবই বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছেন, কিছু প্রশ্ন টেকনিক্যালি জবাব দিয়ে তিনি আসলে সেগুলো থেকে উত্তরণ করেছেন, এগুলো খুবই প্রশংসনীয়। তবে একেবারে দুইটি জায়গা যেটা বিএনপির জন্য, আমি মনে করি যে বিএনপির জন্য ক্ষতিকর। আপনারা হয়তো অনেকে আমাকে বিএনপির দালাল টালাল বলতে পারেন, একেবারেই না। রাজনীতিতে যা ঘটে এবং আমার যা কিছু মনে হয় একটা অবস্থা দেখা, একটা বক্তব্য দেখা, একটা পরিস্থিতি দেখা, একটা ঘটনা দেখা, আমি শুধুমাত্র আমার যে ইন্টারপ্রিটেশন, আমি যেটা আন্ডারস্ট্যান্ড করতে পারি আমি সেটা আপনাদের সামনে তুলে ধরি। আমার আন্ডারস্ট্যান্ডিং সবসময় যে রাইট হবে আমি এটা মনে করি না, কারো আন্ডারস্ট্যান্ডিংই কোনো সময় পুরোপুরি রাইট হয় না। আমি এবার বলি আসলে ঘটনাটা আসলে তিনি কি বলেছেন। বিবিসি বাংলা আসলে এই প্রশ্ন তো করেছেন, তারা পরবর্তীতে যখন এটা প্রকাশ করেছে তখন এটা ভাগ ভাগ করে প্রকাশ করেছে। ভাগ ভাগ বলতে যেখানেই প্রকাশ করেছে সাবহেড যে কোন অংশে কি টাইপের প্রশ্ন করেছে, তো সেখানে একটা ভাগ হইল, একটা অংশ হইল চাঁদাবাজি দখলের মতো নানান অভিযোগ নিয়ে যা বললেন তারেক রহমান, এরকম একটা অংশ তারা রাখলো। সেখানে প্রশ্ন করা হলো ৫ আগস্টের পরে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে এরই মধ্যে চাঁদাবাজি বা দখলের মতো নানান অভিযোগ এসেছে। আপনাদের দল থেকে অনেককে বহিষ্কার করা হয়েছে, এটা ঠিক। আবার একই সঙ্গে এটাও ঠিক যে এই অভিযোগগুলো কিন্তু বারবার আসছে, এটা থামানো যাচ্ছে না। তারেক রহমান এখানে প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি ৭,০০০ নেতাকর্মীকে বহিষ্কারের কথা বলেছেন। ঠিকই, ৭,০০০ এই বিভিন্ন অভিযোগে বিএনপির নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি এখানে যে কথাগুলো বলেছেন যে বহিষ্কার যে শুধুমাত্র চাঁদাবাজির অভিযোগে করেছেন তা এমন নয়। তিনি বলছেন বিষয়টাকে একেবারে হালকা করে ফেললেন, এমনভাবেই বলেছেন বিষয়টা একেবারে হালকা হয়ে গেছে। তিনি বলেছেন অনেকে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ছিল, মানে দলীয় শৃঙ্খলা মানে নেত্রীর নির্দেশ মানে নাই, নেতার নির্দেশ মানে নাই, এরকম কিছু হইতে পারে, কিংবা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে, কিন্তু সেটা চাঁদাবাজি না এরকম। আবার বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ভাই বা চাচাতো ভাই এরকম, তিনি এরকম উদাহরণ টেনেই বললেন তার জায়গা দখল করে নিয়েছে, এখন বিএনপি একটা সুবিধাজনক কিংবা আওয়ামী লীগের যে দোসর সে পালিয়ে যাওয়াতে এখন সে তার জায়গাটা উদ্ধার করে নিচ্ছে। মানে তিনি উদাহরণটা এরকম দিচ্ছেন, আমি এবং আমার ভাই। তো
তো আমি ধরেন যে হচ্ছে আওয়ামী লীগের দোসর, আমি নিজের উপর দায়টা নিলাম। তো আমি আওয়ামী লীগের আমলে আমার ভাইয়ের জায়গাটা দখল করে নিলাম। তো আমার ভাই এখন, আমি তো আওয়ামী লীগ পালাই গেছে, আমিও পালাই গেছে, আমার ভাই হচ্ছে বিএনপি পন্থী, বিএনপি করে, সে এখন হচ্ছে এই সময়টাতে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে আমার ভাই যে তার জায়গা সেগুলো ফিরিয়ে নিচ্ছে, বুঝে নিচ্ছে, এটাকে তিনি দখলদারিত্ব বলছেন না। আর তিনি বলছেন যে যেই অভিযোগ চাঁদাবাজির সেগুলো যে একেবারে ঘটেছে তা নয়, কিছু কিছু তো ঘটেছে। তো এই হইল অবস্থা। তো বিএনপির যে চাঁদাবাজির যে ঘটনাগুলো ঘটেছে, যে এত পরিমাণ নিউজ হয়েছে, যেমন ধরেন যে টেম্পু স্ট্যান্ড দখল, এটা একটা, এটার পেছনে একটা প্রচারণাও রয়েছে। এটাকে আপনি গুজবও বলতে পারেন, এটাকে আপনি অপপ্রচারও বলতে পারেন। তবে বিএনপির নেতাকর্মীরা কিংবা হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড, বিভিন্ন বাস স্ট্যান্ড, ময়লার ভাগাড়, ওইটা সেইটা দখল করে যে চাঁদা তুলতেছে না, এটা তো মিথ্যা না, একেবারেই মিথ্যা না। আবার বিভিন্ন স্থান থেকে যে চাঁদাবাজি করছে না, এটাও তো মিথ্যা না, চাঁদাবাজিও করছে, বিভিন্ন জায়গা জমিও দখল করেছে। এবং ওই যে ভাইয়ের যে উদাহরণ টেনেছে, এটা খুবই কম, সংখ্যায় খুবই কম। তবে তারেক রহমান জবাব দেওয়ার ক্ষেত্রে বিষয়টাকে এমন হালকা করেছেন যে তার নেতাকর্মীরা, তার দলের নেতাকর্মীরা যে চাঁদাবাজি করছেন, তিনি এটাকে একেবারেই হালকা করে ফেলেছেন। এবং এর মধ্য দিয়ে তিনি এটাকে এক ধরনের লেজিটিমেসি দিয়ে দিয়েছেন, এক ধরনের বৈধতা দিয়ে দিয়েছেন যে তার নেতাকর্মীরা চাঁদাবাজি করছে, তবে তিনি এটাকে হালকাভাবে দেখছেন। এটাই হইল তারেক রহমানের বা বিএনপির জন্য একটা খারাপ দিক। আপনি বলতে পারেন 7,000 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি, কিন্তু যাদেরকে বহিষ্কার করেছেন তারা কি চাঁদাবাজি বন্ধ করেছে? যাদেরকে বহিষ্কার করেছেন তারা কি বিএনপির ছত্র ছায়া থেকে এখনো বেরিয়ে গেছে? একেবারেই না। ধরেন, আমি এই কথা আগেও বেশ কয়েকবার বলেছি, আমার এলাকায় একজন বিএনপির কর্মী কিংবা একজন বিএনপির নেতা, তাকে বিএনপির কেন্দ্র থেকে বহিষ্কার করেছে, ধরলাম আমরা, কিংবা বিভাগ থেকে বহিষ্কার করেছে, কিংবা জেলা থেকে বহিষ্কার করেছে। এখন সে তো উপজেলার নেতা কিংবা ইউনিয়নের নেতা, তার তো তিনি তো হচ্ছে রাজনীতি করেন ওই ইউনিয়ন কিংবা ওই উপজেলায় একজন এমপি প্রার্থী আছেন বা কয়েকজন এমপি প্রার্থী হওয়ার মতো লোক রয়েছেন, তিনি তো তার অনুসারী। ওই দলের ওই পদটা না থাকলেও তিনি ওই অমুক ভাইয়ের অনুসারী হয়ে প্রভাবটা কিন্তু ঠিকই খাটাচ্ছেন। ঠিক একইভাবে বহিষ্কার হওয়ার পরেও তিনি চাঁদাবাজি করে যাচ্ছেন, এটা বন্ধ হচ্ছে না। অর্থাৎ বহিষ্কার বিএনপির দিক থেকে একটা অ্যাকশন হইল, এটা সামাজিক প্রভাব একেবারেই কম, নেই বললেই চলে। আপনি স্পষ্ট করে কিংবা আমাকে প্রমাণ দিয়ে বলতে পারবেন না যে যেই লোকটাকে বহিষ্কার করেছে বিএনপি, সেই লোকটা চাঁদাবাজি বন্ধ করে দিয়েছে, আপনি এরকম কোনো প্রমাণ দিতে পারবেন না। বা ওই লোকটা কোনো প্রায়শ্চিত্তের মধ্য দিয়ে যাচ্ছে, এরকম কোনো প্রমাণ দিতে পারবেন না। এটা হইল তারেক রহমানের বক্তব্যে আমার কাছে মনে হওয়া একটা ভুল কিংবা হচ্ছে ভুল স্ট্র্যাটেজি। তিনি এখানে স্ট্রংলি তার দলের নেতাকর্মীরা যারা অপকর্ম করেছেন তাদের ভার বহন করার কোনো দরকারই ছিল না, তিনি এটাকে হালকা করার কোনো দরকার ছিল না, তিনি এটার বিরুদ্ধে একেবারে স্ট্রংলি বার্তা দিতে পারতেন। তার দল, তিনি যে কিভাবে বার্তা দিবেন সেটা তার বিষয়। তবে একটা নিরপেক্ষ জায়গা থেকে আমি মনে করি তিনি এই জায়গায় স্পষ্ট একটা বার্তা দিতে পারতেন। অন্তত তার এই বার্তার ফলে চাঁদাবাজিটা কিছুটা হইল কমতো বলে আমি মনে করি। কিংবা হচ্ছে বিএনপির এই যে নেতাকর্মীদের এলাকায় এলাকায় যে উত্থান এবং যে ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে, বা অনেকে, আমি সবার কথা বলছি না, বিএনপির অনেক নেতা রয়েছেন খুবই ভালো, খুবই সুষ্ঠু, খুবই সুন্দর রাজনীতি করছেন, মানুষের ঘরে ঘরে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং মানুষের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করছেন। আমি গুটি কয়েকের কথা বলছি, গুটি কয়েক। সেই গুটি কয়েকের বিরুদ্ধে তারেক রহমানের স্ট্রং অ্যাকশন নিতে হবে, কারণ ওই গুটি কয়েকজনের জন্যই পুরো দলটার বদনাম হচ্ছে। এ হইল প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ডাকসুর প্রভাব পড়বে কিনা জাতীয় নির্বাচনে, এরকম একটা প্রশ্ন করা হয়েছিল। তারেক রহমান খুব বোল্ডলি তিনি হচ্ছে যারা ডাকসুতে জয়লাভ করেছে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো এবং খুবই সুন্দর একটা দিক আমার কাছে মনে হয়েছে। কিন্তু তিনি যখন বললেন ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতি, আপনি বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে আপনি ছাত্র রাজনীতিটাকে আলাদা করতে পারবেন না। এই ছাত্র রাজনীতিটা বাংলাদেশের জাতীয় রাজনীতির অন্যতম একটা বড় পার্ট।
এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইভেন্ট যতগুলো রয়েছে, আপনি স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, আপনি যত আন্দোলন বলেন, যত আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মৌলিক পরিবর্তনের দিকে বাংলাদেশ এগিয়ে গিয়েছে, সবগুলোর বীজ বপন করেছে শিক্ষার্থীরা, ছাত্র রাজনীতিকরা এই বীজ বপন করেছে। আর আপনি এই 2024 সালের এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, যে অভ্যুত্থান, শেখ হাসিনার যে পতনের আন্দোলন, এই আন্দোলনের বীজ বপনও করেছিলেন শিক্ষার্থীরা। অর্থাৎ এই শিক্ষার্থীরা যেই দিকে ঝুঁকবে, এই শিক্ষার্থীরা যেই দিকে থাকবে, আপনার মাথায় রাখতে হবে তাদের পাল্লাটা ভারী। তারেক রহমানের এই বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে একটা মিসজাজমেন্ট, এবং তিনি এটাকে হালকা করার জন্য কিংবা দলের উপর সেরকম চাপ না দেওয়ার জন্য, কিংবা তার দলকে, মানে রাজনীতিতে তো কিছু রেটরিক থাকেই, যেমন ধরেন যে আপনি জিতবেন না নির্বাচনে, তারপর আপনি বলছেন যে আপনি জিতে যাবেন, বিপুল ভোটে জিতবেন, আপনি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। আমার কাছে এটা সেরকমই মনে হচ্ছে। তবে তারেক রহমানের অন্যান্য প্রশ্নের যে জবাবগুলো আমি দেখেছি, খুবই স্পষ্টভাবে তিনি বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন, খুব খোলাসা করেই তিনি বলেছেন, খুব বুদ্ধিদীপ্ত জবাব দিয়েছেন। ঠিক এই জায়গায় আইসা তিনি এমন একটা জবাব দিলেন যেটা আসলে বাস্তব চিত্রের সঙ্গে কতটা মিল আমরাও জানি না। তবে আমরা অনেকেই ধারণা করেছিলাম ডাকসুতে শিবির ফাইট দিবে, কিন্তু ডাকসুর ভিপি সাদিক কায়েম হবে না। অনেকেই এই কথাটি বলেছেন। অনেকেই বলেছিলেন ডাকসুতে সবগুলো পদেই শিবির খুব ভালো করবে এবং খুব ভালো ফাইট দিবে, তবে দ্বিতীয় তৃতীয় হবে। কিন্তু আমরা দেখতে পেলাম কি, 28টি পদের বিপরীতে 23টিতে জয়লাভ করেছে শিবির। এই হইল পরিস্থিতি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা যদি শিবিরের পক্ষে রায় দেয়, বাংলাদেশের বাকি তরুণরা কোন দিকে রায় দিবে? তারেক রহমানের এই রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার। আমি নিঃসন্দেহে বলতে পারি তার দলের নেতাকর্মীরা হয়তো তাকে বুঝিয়েছেন যে এটার ইম্প্যাক্ট এখানে পড়বে না, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র সারা দেশে সেই চিত্র না। তবে আমি মনে করি শিবিরের একটা উত্থান হয়েছে, জামাতের একটা উত্থান হয়েছে। সেই উত্থান আগামী নির্বাচনে ভোটের ব্যালটে হয়তো দেখা যেতে পারে, আমি এটা মনে করছি। কারণ আমি নিজেও বিশ্বাস করিনি ডাকসুতে শিবির জয়লাভ করবে, অন্তত এভাবে নিরঙ্কুশভাবে জয়লাভ করবে, আমি এটা কখনোই বিশ্বাস করিনি। সেই শিবির আমার ভুল ভেঙে দিয়েছে, সত্যিকার অর্থে আমার ভুল ভেঙে দিয়েছে। আমি মনে করি যে বিএনপির জন্য আগামী নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং হবে, এবং এই চ্যালেঞ্জের যে অপোনেন্ট, সেই অপোনেন্টটাই হইল জামাত। বিএনপিকে ওই চ্যালেঞ্জ যদি সরকার গঠন করতে হয়, ওই চ্যালেঞ্জটা ডিঙিয়েই সরকার গঠন করতে হবে। আমি মনে করি না যে আগামী নির্বাচনটা খুব একেবারে হেলায় ফেলায় বিএনপি জয়লাভ করে ফেলবে, খুব সহজে জয়লাভ করবে, এরকমটা হবে না বলে আমি মনে করছি। আমার একটা ধারণা, আমি তো সারা দেশের নিউজ নিয়ে কাজ করি, আমি দেশে ঘুরি, ওইখানে সেখানে যাই, অনেকের সঙ্গে কথাবার্তা হয়। আমি যেটা দেখতে পারি, আমি মনে করি যে ভোটের অন্তত ব্যালেন্স না হইলেও কম্পিটিশন হওয়ার মতো একটা জায়গায় হয়ে এসেছে জামাতের। ওই জায়গাটায় জামাত অন্তত কিছুটা হইলেও তাদের লেভেল আপ হয়েছে। এই জায়গাটাতে আমি তারেক রহমানের পুরা ইন্টারভিউতে এই দুইটা জায়গায় আমি মনে করেছি তার রাজনৈতিক এক ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তবে এটা এমনও হইতে পারে তার দলকে সে রক্ষা করার জন্য, কিংবা তার দলের সাইড নেওয়ার জন্য এটা তাকে বলতেই হতো, হয়তো তিনি সেজন্যই বলেছেন। তবে এই দুইটা জায়গা আমি মনে করি যে তিনি আসলে এক ধরনের পলিটিক্যাল মিসজাজমেন্ট। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই মন্তব্য করে জানাবেন। আজ এই পর্যন্তই।